হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য অংশগ্রহণ করেছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য অংশগ্রহণ করেছিল? অপশন বলছে 62, নাকি 68, নাকি 72, নাকি 79। আরো একবার বলছি, 62, 68, 72, নাকি 79? পারবে? 72 জন। আচ্ছা, সর্বপ্রথম প্রশ্ন হলো জাতীয় কংগ্রেস কেন গড়ে উঠলো? না, ভারতের ব্রিটিশ বিরোধী এই জাতীয়তাবাদী আন্দোলনকে সর্বভারতীয় একটা রূপ দেওয়ার জন্য কিন্তু জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল। আচ্ছা, জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল? 1885 সালে। 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু গঠিত হলো। আচ্ছা, তার যে সর্বপ্রথম অধিবেশনটা বসেছিল, কোথায় বসেছিল? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। কোথায়? বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। আচ্ছা, কতজন সদস্য ছিল প্রথম অধিবেশনে? 72 জন কিন্তু সদস্য ছিল। আচ্ছা, এই যে বোম্বাই হলো সর্বপ্রথম, কিন্তু ওদের প্ল্যান ছিল কোথায়? পুনেতে করবার। কিন্তু পুনেতে কেন হয়নি? সেই মুহূর্তে হঠাৎ করে তো কলেরাটা বিরাট আকার ধারণ করেছিল পুনেতে। এই জন্য জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা পুনে থেকে শিফট করে হয়ে গেল কোথায়? বোম্বাই হলো। আচ্ছা, সেই প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডব্লিউ.সি. ব্যানার্জি। আচ্ছা, সেই সময় ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিল লর্ড ডাফরিন হলো। আচ্ছা, এই জাতীয় কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠ বা সবচেয়ে অল্প বয়সের সভাপতি কে হয়েছিল? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছে কি না, তো জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু 35 বছর বয়সেই কিন্তু সভাপতি হয়েছিল। এবং এই মৌলানা আবুল কালাম আজাদই কিন্তু সবচেয়ে দীর্ঘস্থায়ী তোর আইএনসির সভাপতি ছিল। 1940 সালে বিহারের রামগড় অধিবেশনের সভাপতি হলো কে? তোর মৌলানা আবুল কালাম আজাদ। একবারে 1946 সালে আবার অধিবেশনটা বসছে, যেখানে জেবি কৃপালিনী সভাপতি হচ্ছে। আচ্ছা, সেই টাইম পিরিয়ড অর্থাৎ 40 থেকে 46 দীর্ঘ 6 বছর কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল কে? মৌলানা আবুল কালাম আজাদ। এবং তোদের প্রশ্ন দেখতে পারে যে সেই টাইমে কেন হলো নি? কারণ সেই সময় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে মৌলানা আবুল কালাম দীর্ঘ 6 বছর জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল, তার কারণ অপশন দিয়ে দিল। আনসার কি হবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কোনো কিন্তু অধিবেশন বসেনি। আচ্ছা, এই জাতীয় কংগ্রেসের সবচেয়ে বেশিবার কারা তোর সভাপতি হয়েছিল? দুজন ব্যক্তি হয়েছিল। একটা হচ্ছে দাদাভাই নৌরোজি আর একটা জওহরলাল নেহেরু। দাদাভাই নৌরোজিও কিন্তু 3 বার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল। আর তোর হচ্ছে জওহরলাল নেহেরু কিন্তু জাতীয় কংগ্রেসের 3 বার সভাপতি হয়েছিল হলো। যদি প্রশ্ন আসে দেখুন দুটো একসাথে দিবে না, হয়তো দিল এদের মধ্যে কে জাতীয় কংগ্রেসের সর্বাধিক সংখ্যক হচ্ছে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল, বলে দাদাভাই নৌরোজি দিবে, আদারওয়াইজ জওহরলাল নেহেরু। আচ্ছা, এই যে জাতীয় কংগ্রেস গঠন হলো, এই নিয়ে কিন্তু অনেক তোর নেতারা কিন্তু নানা রকম মত প্রকাশ করেছে। যেমন ঋষি অরবিন্দ ঘোষ কি বলেছিল না, আইএনসি ইজ এ বেগিং ইনস্টিটিউশন, অর্থাৎ জাতীয় কংগ্রেস হচ্ছে একটা ভিক্ষার প্রতিষ্ঠান। ঠিক আছে। আচ্ছা, আবার তোর অশ্বিনী কুমার দত্ত কি বলেছিল যে 3 দিনের তামাশা, জাতীয় কংগ্রেস গঠনকে কি বলেছিল না 3 দিনের তামাশা, 3 দিন পর আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক কি বলেছিল না, জাতীয় কংগ্রেসের উচিত কোনটা ভিক্ষা, ঠিক আছে, আর কোনটা আমার যে স্বাধীন অধিকার, জন্মগত অধিকার, তার মধ্যে তোর একটা পার্থক্য করে দেওয়া। তাহলে এই উক্তিটি কে দিয়েছিল? বাল গঙ্গাধর তিলক হলো। আচ্ছা, এবার আসি 79 জন কিসের সদস্য ছিল বলতো? ডান্ডি মার্চ। আচ্ছা, ডান্ডি মার্চটা কে করেছিল? মহাত্মা গান্ধীজি এবং তার 78 জন সদস্য মিলে গুজরাটের সবরমতী আশ্রম থেকে তোর একবারে গুজরাটের ডান্ডি পর্যন্ত কিন্তু লবণ ভঙ্গের উদ্দেশ্যে তারা পায়ে হেঁটে কিন্তু পাড়ি দিয়েছিল। আচ্ছা, কতদিন না 1930 সালের 12ই মার্চ থেকে 6ই এপ্রিল, পুরো 24 দিন।
24 দিন কিন্তু তারা পায়ে হেঁটে এসে ডান্ডিতে এসে কিন্তু লবণ ভঙ্গ করে এবং এই লবণ ভঙ্গের মধ্য দিয়ে কিন্তু ভারতের আইন অমান্য আন্দোলনের সূচনা করে। হলো? আচ্ছা, তাহলে জাতীয় কংগ্রেসের অধিবেশন সদস্য বলে কত করবো? 72। আর হচ্ছে তোর আইন অমান্য আন্দোলনের যে ওই ডান্ডি মার্চের সদস্য গান্ধীজিকে নিয়ে 79, গান্ধীজি প্লাস 78, তাহলে ওভারঅল 79। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে, অর্থাৎ দুধেতে কোন খাদ্য উপাদান থাকে না? অপশন বলছে লোহা ও ভিটামিন সি, নাকি ক্যালসিয়াম ও ভিটামিন সি, নাকি ভিটামিন এ ও ক্যালসিয়াম, নাকি ভিটামিন এ এবং এফি। আর আগের অপশনগুলো বলছি, লোহা ভিটামিন সি, নাকি ক্যালসিয়াম ভিটামিন সি, নাকি ভিটামিন এ ক্যালসিয়াম, নাকি ভিটামিন এ এবং এফি। পারবি? লোহা এবং ভিটামিন সি কিন্তু দুধে থাকে না। আচ্ছা, ভিটামিন সি পাওয়া যায় কিছু উৎসের নাম, টক জাতীয় বিভিন্ন ফল বা রস জাতীয় যে ফলগুলো রয়েছে, এছাড়া তোর আর কাঁচা লঙ্কা, এতে কিন্তু ভিটামিন সি রয়েছে। আচ্ছা, আয়রন সমৃদ্ধ উৎস বা আয়রন সবচেয়ে বেশি পাওয়া যায় কোনগুলো থেকে? পালং শাক, গুড়, আবার তোর হচ্ছে কোলা মোচা বল বা কাঁচা কলা বল, এগুলো থেকে কিন্তু আয়রন পাওয়া যায়। এই জন্য দেখবি যারা দৌড়াদৌড়ি করে তারা দৌড়াদৌড়ি করে আসার পর সকালে ছোলা ভিজার সাথে কাঁচা গুড় খায়। কেন? যাতে তাদের হাড় শক্ত হয়। বুঝতে পারলি? ওই হাড় গঠনের জন্য আয়রন একটা অত্যাবশ্যক একটা খনিজ মৌল, ঠিক আছে, যেটা আমরা গুড় থেকে কিন্তু প্রচুর পরিমাণে পাই। আচ্ছা, আর দুধে এই দুটো জিনিস থাকে না, ভিটামিন সি থাকে না, আর হচ্ছে তোর আয়রন থাকে না। তো দুধে সবচেয়ে বেশি থাকে কি? ক্যালসিয়াম। ক্যালসিয়াম দেখবি হাড়ের যদি কারো অসুখ হয় বা রোগ হয়, ডাক্তারের কাছে গেলে বলে দেখবি যে দুধ খাও, দুধ খাওয়ার জন্য তারা হচ্ছে সুপারিশ করে। বুঝতে পারলি? তাহলে দুধে কি সবচেয়ে বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। আচ্ছা, দুধে যে তোর প্রোটিনটা থাকে তার নাম কি? কেসিন বা কেজিন বা কেসিনোজেন। তাহলে দুধে থাকা প্রোটিনের নাম কি? কেসিন বা কেসিনোজেন বা কেজিন। এই কেসিন থাকবার জন্যই দুধের বর্ণটা হালকা হলুদ হলুদ, দুধের কালার হালকা হলুদ হয় না? ওই হলুদটা কেন হয়? এই কেসিন নামক প্রোটিনটা থাকে বলে। আচ্ছা, দুধে যে শর্করাটা থাকে তাকে কি বলা হয়? ল্যাকটিক তাই তো? ল্যাকটিক ভুল বলছি, ল্যাকটিক তো আলাদা বিষয়, অ্যাসিড চলে যাচ্ছে। তাহলে ল্যাকটিক, দুধে যে শর্করা থাকে তার নাম কি? ল্যাকটোজ শর্করা থাকে দুধেতে, আর প্রোটিন থাকে কি? কেসিন। আচ্ছা, দুধে তোর এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, আচ্ছা, যে ব্যাকটেরিয়াটা দুধ থেকে দইয়ে পরিণত করতে সাহায্য করে। ব্যাকটেরিয়াটার নাম কি? ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া, যেটা দুধ থেকে দইয়ে রূপান্তর হতে সাহায্য করে। আচ্ছা, আর দুধের বিশুদ্ধতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? ল্যাক্টোমিটার। তাহলে দুধের যে বিশুদ্ধ কতটা পিওর সেটা মাপবো ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে। দুধে থাকে কি প্রোটিন? কেসিন প্রোটিন। দুধে থাকে যে শর্করা সেটা হচ্ছে ল্যাকটোজ। আর দুধের এগুলো তো বলবো, দুধ থেকে তোর দই হয় সেটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার জন্য। হলো? আচ্ছা, এবার দুধটা কেমন, ক্ষারকীয় না আম্লিক? দুধের পিএইচ এর মাত্রা হচ্ছে তো 6.5 থেকে 6.7। তাহলে দুধের পিএইচ কত? 6.5 থেকে 6.7। পরীক্ষায় যদি 6.5 দিয়ে দেয়, তারপর যে অনেক বড় দিয়ে দিচ্ছে বা কম দিচ্ছে, 6.5 করবো। মোটামুটি 6.5, 6.6, 6.7 এই তিনটের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা কোন প্রকৃতির হবে? সাতের এইদিকে যত কমবে, 7 থেকে যত কমে যাবে সেটা হয়ে যায় আম্লিক, 7টা হয়ে যায় প্রশমিত, আর 7-এর থেকে যত এইদিকে 14 পর্যন্ত যাবে সেটা হয়ে যায় কি? ক্ষারীয়। তাহলে যেহেতু 6.5, 6.6 বা 6.7, 7-এর কম হচ্ছে তো, তাই এটা হচ্ছে আম্লিক। এবং কেমন? মৃদু, অল্প। যদি 1, 2 হতো তখন কিন্তু তীব্র অম্ল হতো, কিন্তু যেহেতু হচ্ছে কম হচ্ছে, 7-এর কাছেই হচ্ছে, তাই সেটা হচ্ছে তোর মৃদু আম্লিক। আচ্ছা, পিএইচ এর ফুল ফর্ম কি? পোটেনশিয়াল হাইড্রোজেন। এই স্কেলটার সাহায্যে কি করে? কোনো পদার্থ বা কোনো বস্তু কতটা অম্ল বা কতটা ক্ষার এটা নির্দেশ করে। এই পিএইচ স্কেলটা তৈরি কে করেছিল? বিজ্ঞানী সোরেনসেন কিন্তু পিএইচ স্কেল তৈরি করে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের সর্বাধিক প্রতিনিধি লোকসভা ও রাজ্যসভায় থাকে? কোন রাজ্যের সর্বাধিক প্রতিনিধি লোকসভা ও রাজ্যসভায় থাকে? অপশন বলছে বিহার,
নাকি মহারাষ্ট্র, নাকি তামিলনাড়ু, নাকি উত্তরপ্রদেশ? আর একবার অপশনগুলো বলছি, মানে মোট কথা বলতে চাইছে লোকসভা এবং রাজ্যসভার আসন কোন রাজ্যে সবচেয়ে বেশি। অপশন বলছে বিহার, নাকি মহারাষ্ট্র, নাকি তামিলনাড়ু, নাকি উত্তরপ্রদেশ? উত্তরপ্রদেশ। আগে বল, লোকসভার আসন কয়টি রয়েছে বর্তমানে? 543। লোকসভার 543 আর রাজ্যসভা 245। আচ্ছা, 543 এর মধ্যে একবার পশ্চিমবঙ্গের কটা রয়েছে? 42। যখন লোকসভা আসন হয় বিভিন্ন পার্টির ভাষণ দেয় না যে 42 তার মানে লোকসভার আসন কিন্তু পশ্চিমবঙ্গের রয়েছে 42টা। আচ্ছা, আর রাজ্যসভার পশ্চিমবঙ্গের কটা আসন রয়েছে? 16টি। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 16টি এবং লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি। আচ্ছা, উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি লোকসভার আসন রয়েছে এবং রাজ্যসভার আসন রয়েছে। লোকসভার আসন কটা রয়েছে? 80টি। তাহলে উত্তরপ্রদেশের লোকসভার আসন সংখ্যা হচ্ছে 80টি আর হচ্ছে তোর রাজ্যসভার হচ্ছে 31টি। উত্তরপ্রদেশের লোকসভার আসন 80টি আর রাজ্যসভার হচ্ছে কি 31টি। আচ্ছা, বিহারের তোর লোকসভার আসন কয়টি? 40টি আর তোর রাজ্যসভার আসন 16টি। হ্যাঁ। আচ্ছা, তামিলনাড়ুর কটা লোকসভার? 39টি। তামিলনাড়ুর 39টি আর তোর কটা? 19টি। রাজ্যসভার 19টি আসন। আচ্ছা, মহারাষ্ট্র লোকসভার আসন কটা? 48টা। আর তোর এদিকে রাজ্যসভাটা কটা রে? রাজ্যসভাটা না, তোর মনে হচ্ছে এইটা মনে হচ্ছে 19টা। মহারাষ্ট্রের 19টা, তামিলনাড়ুর মনে হয় 18টা। ভুল বলেছি। আচ্ছা, তামিলনাড়ুর লোকসভার আসন সংখ্যা কটা? 39টা আর তোর হচ্ছে 18টা। রাজ্যসভার 18টা আর মহারাষ্ট্রের হচ্ছে তোর 48টা লোকসভার আর 18টা হচ্ছে তোর 19টা হচ্ছে তোর রাজ্যসভা। হলো? নেক্সট প্রশ্ন, ভারতের সাতপুরা পর্বত হলো ভঙ্গিল পর্বত, নাকি আগ্নেয় পর্বত, নাকি ক্ষয়জাত পর্বত, নাকি স্তূপ পর্বত? ভারতের সাতপুরা পর্বত কোন শ্রেণীর পর্বতের উদাহরণ? অপশন হচ্ছে ভঙ্গিল, নাকি আগ্নেয়, নাকি ক্ষয়জাত, নাকি স্তূপ? পারবি? স্তূপ পর্বত। আচ্ছা, স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন কি? ধর এগুলো ধর একটা পুরো ভূভাগটা আছে, হঠাৎ করে ভূ আন্দোলনের ফলে একটা ফাটল সৃষ্টি হলো, দিয়ে কি হলো, নিচের দুটো সাইড বসে গেল, একটা সাইড যেমন আছে অ্যাজ ইট ইজ রয়ে গেল। তাহলে এটা তো একটা পাহাড়ের মতো রয়ে যাচ্ছে, অবস্থান করছে না? আবার এরকম হতে পারে নিচেরটা বসে গেল, উপরটা উঠে রয়ে গেল, তাই তো? এভাবে কিন্তু যে পাহাড় বা এভাবে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় স্তূপ পর্বত। স্তূপ পর্বত তাহলে কাকে বলবো? না, প্রবল ভূ আন্দোলন জনিত কারণে কোনো একটি অংশ উত্থিত হয়ে যেতে পারে বা অংশটা যেমন আছে সেরকম থেকে নিচের দুটো অংশ বসে যেতে পারে, তার ফলে যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলা হয় স্তূপ পর্বত। আচ্ছা, যেমন স্তূপ পর্বতের উদাহরণ কি? এই ভারতের সাতপুরা একটি স্তূপ পর্বত উদাহরণ। আচ্ছা, তারপর জার্মানি ব্ল্যাক ফরেস্ট একটি স্তূপ পর্বতের উদাহরণ আর একটা হচ্ছে ফ্রান্সের ভোজ। তাহলে স্তূপ পর্বতের তিনটি উদাহরণ কি কি? ভারতে আছে সাতপুরা, মেইনলি আমাদের ভারতটা জানতে হবে। ভারতের সাতপুরা, তার জার্মানির ব্ল্যাক ফরেস্ট আর ফ্রান্সের ভোজ। আচ্ছা, এই যে স্তূপ পর্বতের ওপরের অংশটা উঠে গেল সেটাকে বলা হয় হোস্ট। কি বলে? হোস্ট। আর হচ্ছে গ্যাবেন, যে উপত্যকা সৃষ্টি হলো, নেমে গেল না, উপত্যকা সৃষ্টি হলো, সেটাকে বলা হয় গ্যাবেন বা গ্রস্ত উপত্যকা। দেখবি নর্মদা রিভারকেই একটা গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে না? তাহলে কোন গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে? ওই সাতপুরারই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে গেছে। বুঝতে পারলি? তাহলে সাতপুরা একটি স্তূপ পর্বত। আচ্ছা, সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। আচ্ছা, ভঙ্গিল পর্বত কি? না, পাললিক শিলাস্তর মাঝখানে রয়েছে, দু সাইডে প্রবল পার্শ্বচাপজনিত কারণে মধ্যভাগে থাকা পলিরাশিটা ভাঁজ খেয়ে উত্থিত হয়ে যে পর্বতের সৃষ্টি করে তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। উদাহরণ কি? আরাবল্লীটা তো পরে আসছি। তোর নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে কি? তোর হিমালয়। ভঙ্গিল পর্বতের উদাহরণ আরাবল্লী হবে, সেটা প্রাচীন ভঙ্গিল পর্বত। আচ্ছা, হিমালয় আছে, ইউরোপের আল্পস পর্বত আছে, তারপর তোর উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল রয়েছে, দক্ষিণ আমেরিকার আন্দিজ পার্বত্য অঞ্চল রয়েছে, এগুলো সব কি? ভঙ্গিল পর্বতের উদাহরণ। আচ্ছা, এবার আছে আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বত কি? না, আগ্নেয়গিরির অগ্নুৎপাত বেরোলো, তাই তো?
দিয়ে সেই লাভাগুলো সঞ্চিত হয়ে যে একটা শঙ্কুর আকারে বা পর্বত সৃষ্টি করছে সেটাকে বলা হয় আগ্নেয় পর্বত। তাহলে ভারতের একটি এই আগ্নেয় পর্বতটাকে কিন্তু সঞ্চয়জাত পর্বতও বলা হয়ে থাকে। উদাহরণ কি হবে? ভারতের ব্যারেন, আচ্ছা ইটালির তোর ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ইটালি, তারপরে হচ্ছে তোর ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া, এগুলো সব কিন্তু আগ্নেয় পর্বতের উদাহরণ। আচ্ছা, ক্ষয়জাত পর্বত কি? পর্বতটা হয়েছিল কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ক্ষয়জাত যে বহির্জাত শক্তি রয়েছে, যেমন বহির্জাত শক্তি কি? বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, জল, তাই তো, এই সমস্ত প্রভাবে কি যে ক্ষয়ে গেছে, উচ্চতা হ্রাস পেয়েছে, সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। আচ্ছা, ক্ষয়জাত পর্বতের উদাহরণ কি হবে? আরাবল্লী। তাহলে আরাবল্লী একাধারে প্রাচীন ভঙ্গিল পর্বত, অন্য ধারে কি একটি ক্ষয়জাত পর্বত হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই গ্রন্থটি কে লিখেছেন? অপশন বলছে মৌলানা আবুল কালাম আজাদ, নাকি রাজেন্দ্র প্রসাদ, নাকি গান্ধীজি, নাকি ভগৎ সিং। আরো একবার বলছি, মৌলানা আবুল কালাম আজাদ, নাকি রাজেন্দ্র প্রসাদ, নাকি গান্ধীজি, নাকি ভগৎ সিং? পারবি? গান্ধীজি কিন্তু এই যে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট লাইফ উইথ ট্রুথ, এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই গ্রন্থটি কিন্তু নিজে লিখেছিল, অর্থাৎ কি গান্ধীজির আত্মজীবনী। কিন্তু এইটি কোন ভাষায় লিখেছিল? গুজরাটি ভাষায়। আচ্ছা, গান্ধীজি কে ছিল? না, এক জৈন বণিক সম্প্রদায়ের কিন্তু সে লোক ছিল। আচ্ছা, গুজরাটি ভাষায় লিখেছিল, কিন্তু তার পরবর্তীকালে তার এক অনুগামী বা শিষ্য মহাদেব দেশাই সেটাকে কিন্তু ইংরেজি ভাষায় ট্রান্সলেট করেছিল বা অনুবাদ করেছিল। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এই গ্রন্থটিকে লিখেছিল গান্ধীজি গুজরাটি ভাষায়, কিন্তু সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছে কে? তার মহাদেব দেশাই নামে তার একজন অনুগামী বা শিষ্য। আচ্ছা, মৌলানা আবুল, আচ্ছা গান্ধীজি থেকে আরেকটু কিছু আলোচনা করিনি। আচ্ছা, গান্ধীজিকে মহাত্মা এই উপাধিটা কে দিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে, কিন্তু আমরা মাথায় রাখবো রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু দিয়েছিল, এটাই সবচেয়ে বেশি বলে এক্সাম পয়েন্ট অফ। হ্যাঁ, আর তোর আর হচ্ছে তোর গান্ধীজিকে বলছে তাহলে মহাত্মা, আর জাতির জনক কে বলেছে? নেতাজি কিন্তু জাতীয় জনক বলেছিল। আচ্ছা, আর হচ্ছে গান্ধীজির রাজনৈতিক বা পলিটিক্যাল টিচার কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে, যে সম্ভবত কি সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিল। আচ্ছা, আর গান্ধীজি থেকে আর কি কি আছে? গান্ধীজিকে হত্যা করেছিল নাথুরাম গডসে হত্যা করেছিল, হলো। আচ্ছা, তারপরে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনীর নামটি কি বা নিজে লিখেছিল? ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ভারত জিতেছে বা জিতে স্বাধীনতা জিতেছে, এরকম কিছু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তাহলে এই আত্মজীবনীটা কে লিখেছে? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ভারতের স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। এবং সেই কিন্তু একটা পত্রিকাও প্রকাশ করেছিল, আল হিলাল, আল হিলাল পত্রিকা, তাই তো, মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদ ভারতের কি? প্রথম স্থায়ী সভাপতি, প্রথম রাষ্ট্রপতি এবং গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। এই তো রাজেন্দ্র প্রসাদের যে আত্মজীবনীটার নাম কি? আত্মকথা, আত্মকথা, আত্মকথা হলো। আচ্ছা, আর হচ্ছে ভগৎ সিং কি? হোয়াই আই এম অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট মানে কি? ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে থেইস্ট, অ্যাথেইস্ট যে ভগবান মানে বা আস্তিক, থেইস্ট, আর অ্যাথেইস্ট মানে কি? যে ভগবান মানে না, অর্থাৎ নাস্তিক। সেরকমই তোর ভগৎ সিং যখন 1930 সালে তোর লাহোরের সেন্ট্রাল জেলে যখন সে বন্দী হয়ে আছে, তখন কিন্তু সে হিন্দি ভাষাতে কিন্তু লিখেছিল যে হোয়াই আই এম অ্যাথেইস্ট, যেটা তোর ভগৎ সিং মারা যাওয়ার পর সম্ভবত 1931 সালে প্রকাশিত হয়েছিল, হলো। আচ্ছা, এটা কিন্তু হিন্দি ভাষায় লিখেছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এক্স রশ্মির আবিষ্কর্তা কে বা এক্স রশ্মির আবিষ্কার কে করেন? অপশন বলছে মাইকেল ফ্যারাডে, নাকি ডাল্টন, নাকি মেন্ডেলিফ, নাকি রন্টজেন। রন্টজেন কিন্তু এক্স রশ্মি। আচ্ছা, এক্স রশ্মির ব্যবহার কি রে? এই যে হাড় ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এই যে আমরা এক্স রে করাতে যাই না, ওই এক্স রেতে যে রশ্মিটা থাকে সেটাই হচ্ছে কি? এক্স রশ্মি। এই এক্স রশ্মিটা আবিষ্কার করেছিল কে? জার্মান একজন বিজ্ঞানী, জার্মান বিজ্ঞানীকে রন্টজেন। আচ্ছা, কত সালে আবিষ্কার করেছিল? 1895 সালে।
তাহলে 1895 সালে জার্মান বিজ্ঞানী রন্টজেন সর্বপ্রথম কিন্তু তোর এই এক্স রশ্মি আবিষ্কার করে। আচ্ছা, এই আবিষ্কার করবার জন্য 1901 সালে সে কিন্তু পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান এবং তিনি হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি যিনি পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পেয়েছিল। কত সালে? 1901 সালে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে পদার্থবিদ্যায় সর্বপ্রথম নোবেল প্রাইজ কে পেয়েছিল? উইলিয়াম রন্টজেন। কেন? এক্স রশ্মি আবিষ্কারের জন্য। আচ্ছা, যদি প্রশ্নটা ভারতে সর্বপ্রথম পদার্থবিদ্যায় কে নোবেল পেয়েছে, কি হবে? সিভি রমন, তাই তো? কত সালে কি করেছিল না 1930 সালে রমন এফেক্টের জন্য কিন্তু সে পেয়েছিল, তাই তো? এবং 28 ফেব্রুয়ারি যেটাকে জাতীয় বিজ্ঞান দিবস বলা হয়, তাই তো? আচ্ছা, তোর তাহলে রন্টজেন এটুকু হলো। আচ্ছা, মাইকেল ফ্যারাডে থেকে জেনে, আচ্ছা রশ্মি, এই এক্স রশ্মিটা কি বলতো? স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি তড়িৎ চুম্বকীয় বিকিরণ। যদি বলে এক্স রশ্মি কি? এক্স রশ্মি হচ্ছে স্বল্প তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, মানে তরঙ্গ দৈর্ঘ্য অল্প আছে আর কি না একটা তড়িৎ চুম্বকীয় একটা বিকিরণ বা রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আচ্ছা, কিছু কিছু রশ্মিগুলো যে সর্বনিম্ন বলছে কি তোর এক্স রশ্মি, কিন্তু এক্স রশ্মির থেকেও কিন্তু নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামা রশ্মি। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, আনসার হবে কিন্তু গামা রশ্মি। কিন্তু গামা রশ্মিটা কি বর্তমানে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকরের জন্য গামা রশ্মিকে ইউজ করা হয় না, হলো? আচ্ছা, তো রশ্মিগুলো মাথায় রাখবি। আমি একটা শ্লোক বলে দিচ্ছি, এই শ্লোক ওয়াইজ করবি পুরো একবারে। তোর কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আস্তে আস্তে কম হচ্ছে মাথায় রাখবে। তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি থেকে আমি কমেতে যাচ্ছি, কি হবে না মাথায় রাখবি? র মেম্বার ইজ ভিজিটিং ইউএস টু মিট এক্স গার্লফ্রেন্ড। র মেম্বার মানে কি? একজন হচ্ছে রন্টজেন, তাই তো? রন্টজেন র হচ্ছে কি ভারতের একটা গোয়েন্দা বিভাগ না? র মেম্বার মানে রয়ের একজন সদস্য ইজ ভিজিটিং, সে দেখা করতে গিয়েছিল তার ইউএস এর তার গার্লফ্রেন্ডের সাথে, এক্স গার্লফ্রেন্ডের সাথে। তাহলে র মেম্বার কি? র ফর রেডিও অ্যাক্টিভ, না র ফর রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের কিন্তু বা রেডিও তরঙ্গের কিন্তু সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বড়। আচ্ছা, তার নিচে আছে র মেম্বার, মেম্বার ফর মাইক্রোওয়েভ। তাহলে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড়, তার থেকে কম কি মাইক্রোওয়েভ। র মেম্বার ইজ ফর হচ্ছে ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য তার থেকে কম একটু, মানে তোর মাইক্রোওয়েভের থেকে কম। আচ্ছা, র মেম্বার ইজ তারপর হচ্ছে ভিজিটিং হচ্ছে ভিজিবল রে, মানে দৃশ্যমান যে আমরা লাইটগুলো দেখতে পাই, ভিজিবল রে। আচ্ছা, র মেম্বার ইজ ভিজিটিং ইউএস টু মিট, ইউএস ফর আল্ট্রাভায়োলেট রশ্মি। তাহলে আল্ট্রাভায়োলেট রশ্মি হচ্ছে তার থেকে আরেকটু কম। আচ্ছা, তারপরে হচ্ছে এক্স ফর এক্স রে রশ্মি, আর হচ্ছে গার্লফ্রেন্ড ফর গামা রশ্মি, হলো? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এক্স রশ্মি কোন দুটি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে? কি হবে? মানে আল্টার থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম কিন্তু গামার থেকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এরকম সিকোয়েন্স অনুযায়ী বলতে পারে পরীক্ষার আরআরবি ডাব্লিউ তোর রেলের এক্সামে, রেলেতে ফিজিক্স তো বেশি আছে, হয়তো বলতে পারে যে রশ্মিগুলো দেওয়া হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুসারে তোমরা সাজাও। তো আমি ভাবো র মেম্বার ইজ ভিজিটিং ইউএসএ টু মিট এক্স গার্লফ্রেন্ড, হলো? আচ্ছা, তাহলে এবার মাইকেল ফ্যারাডে যায়। মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেছিল? বৈদ্যুতিক জেনারেটর আবিষ্কার করেছিল কি তো মাইকেল ফ্যারাডে। কত সালে? 1831 সালে। আচ্ছা, এবার প্রশ্ন আসতে পারে যে আচ্ছা বলতো বৈদ্যুতিক জেনারেটর কি থেকে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হয়? যন্ত্রটা চলছে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, তাই তো? তাহলে যান্ত্রিক শক্তি থেকে কিন্তু বিদ্যুৎ শক্তি কিন্তু রূপান্তর করে। আচ্ছা, এটা কোন প্রিন্সিপাল বা কোন নীতির ওপর কাজ করে? মাথায় রাখবি তড়িৎ চুম্বকীয় আবেশ প্রিন্সিপালের উপর কাজ করে। এবার মনে হবে যে তড়িৎ চুম্বকীয় আবেশটা কি না মাইকেল ফ্যারাডে একটি কুণ্ডলীকৃত তার নিয়েছিল। তার মানে তার মধ্যে কোনো ব্যাটারি কোনো প্রকার তড়িৎ থাকেনি, একটা জাস্ট তার নিয়েছে। তারের দুপ্রান্তটা গ্যালভানোমিটারের সাথে যুক্ত আছে। গ্যালভানোমিটার মানে কি
যে যদি কোনো তড়িৎ প্রবাহের উপস্থিতি হয় তাহলে এখানে বোঝা যাবে যে একটা তার একটা কাঁটা আছে, দেখবি ঝাল দিলে দেখবি না কাঁটাগুলো এভাবে ঘুরে, তো তার মানে কি এরকম ওই তারটাকে দুপান্ত ওই মেশিনটার মধ্যে ঢোকানো ছিল, এবং যদি কোনো কারণে তড়িতের উপস্থিতি হয় সেই মেশিনটাই কি কাঁটাটা নড়াচড়া করবে, তাহলে বোঝা যাবে তড়িৎ আছে। তাহলে প্রথম অবস্থায় কি, যেহেতু কোনো কিছুই নেই তাহলে গ্যালভানোমিটারে কাঁটাটা এরকম স্ট্রেট হয়ে গেছে। যখনই তার মধ্যে শুধুমাত্র একটা চুম্বককে ঢুকিয়ে দিয়েছে, দণ্ড চুম্বককে, তখনই দেখছে কাঁটাটা নড়ানড়ি করছে। তাহলে কিন্তু কোনো প্রকার কিন্তু বিদ্যুৎ সংযোগ করেনি বা কোনো প্রকার ব্যাটারি না লাগিয়ে শুধুমাত্র এই কুণ্ডলীকৃত তারটার মধ্যে যখন একটা দণ্ড চুম্বককে ঢুকিয়ে দিল তখনই কিন্তু বিদ্যুতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। আবেশ মানে কি, ডিরেক্টলি একটা মানে একটা বলে যে কিছু একটা ঠান্ডা ঠান্ডা আবেশ লাগছে, তাই তো? এটাই হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। তাই তড়িৎ চুম্বকীয় আবেশটা কে ধারণা দিয়েছিল সর্বপ্রথম? মাইকেল ফ্যারাডে। এই মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশের উপর বেস করে কিন্তু তোর বৈদ্যুতিক জেনারেটরটা আবিষ্কার করেছে, হলো 1831 সালে। আচ্ছা, আর হচ্ছে ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক। আর যখনই অনুবাদের জনক বলা হয় কি? অ্যাভোগাড্রো। হলো। আচ্ছা, মেন্ডেলিভ আমরা আলোচনা করলাম, পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণী বলেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন বলছে সুন্দরবন, নাকি কাঞ্চনজঙ্ঘা, নাকি নীলগিরি, নাকি নন্দা দেবী? বল। নীলগিরি। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে কটা রয়েছে? ভারতে কটা রয়েছে? 18টা। ভারতে 18টা রয়েছে, কিন্তু ম্যাপ অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার 12টাকে কিন্তু স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ ইউনেস্কো দ্বারা গঠিত একটা সংস্থা প্রোগ্রাম ছিল ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, তারা কিন্তু ভারতের 12টা বায়োস্ফিয়ার রিজার্ভকে কিন্তু তারা স্বীকৃতি দিয়েছে। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে 18টা আছে, ম্যাপ কটা স্বীকৃতি দিয়েছে? 12টা দিয়েছে। আচ্ছা, সর্বপ্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? নীলগিরি। কত? 1886। আচ্ছা, বলতে পারি কেউ সিকোয়েন্স গুলো? হ্যাঁ, চেষ্টা করছি। 1886 নীলগিরি, আর 88 চলে যাবো আমি দুটো, নকরেক আর নন্দা দেবী। হ্যাঁ। 89 4টে, হ্যাঁ। মান্নার আর মানস, হ্যাঁ। আর সুন্দরবন আর গ্রেট নিকোবর। হ্যাঁ। আর তারপরে আছে 94 শিমলিপাল, আর 97 হচ্ছে শৈল কি ছিল, ডিব্রু সঙ্গয়। 98 দিহং দিবং, 99 পাঁচমারি, 2000 হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, 2001 অগস্ত্যমলয়, 2005 2008 হচ্ছে রন, 9 হচ্ছে গোল্ড ডেজার্ট, 10 শ্রীশৈলম মধ্যপ্রদেশে আছে এটা, 11 পান্না। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে হবে সর্বশেষে কোনটা আবিষ্কার হয়েছে? পান্না মধ্যপ্রদেশে আছে। সর্বপ্রথম নীলগিরি। যদি সবচেয়ে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে রন। আচ্ছা, যদি বলে সবচেয়ে ছোট্ট? সবচেয়ে ডিব্রু সখল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? নিম্নলিখিত কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? অপশন ইসরায়েল, নাকি ফ্রান্স, নাকি জার্মানি, নাকি রাশিয়া? ইসরায়েল। আচ্ছা, তোদের প্রশ্ন জাগতে পারে তাহলে এখানে সংবিধান লিখিত না থাকলে ওরা কিভাবে বিচার ব্যবস্থা কি করে তাদের চালনা করে, তাই তো? ওদের যে সমস্ত আচার আইন, মানে আইন নয়, আচার, তাদের নিয়ম কানুন বা বিভিন্ন যে কাস্টমস বা প্রথাগুলো রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু তারা মানে বিচার ব্যবস্থাটাকে পরিচালনা করে। ওদের কাছে কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। আচ্ছা, লিখিত সংবিধান নেই ইসরায়েল ছাড়া আরো 4টি দেশের নাম? কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব। তাহলে সৌদি আরব, কানাডা, নিউজিল্যান্ড, ইসরায়েল আর যুক্তরাজ্য, এই 5টি, যুক্তরাজ্য মানে কি ব্রিটেন, এদের কিন্তু কোনো লিখিত সংবিধান নেই। আচ্ছা, ইসরায়েল। আচ্ছা, ইসরায়েলের এই কিছুদিন আগে একটু যুদ্ধ হচ্ছিল না? ইসরায়েল, তাহলে আমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ইসরায়েলটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, ইসরায়েলের রাজধানী জেরুজালেম। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। আচ্ছা, ইসরায়েলের যে মুদ্রাটা নাম আছে তার নাম কি? সেকেল। ইসরায়েলের মুদ্রা বা কারেন্সির নাম হচ্ছে কিন্তু সেকেল, আর ইসরায়েলের রাজধানী হচ্ছে কি? জেরুজালেম। আচ্ছা, ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সে কোন মুদ্রা চলে? ইউরো। ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিতে ম্যাক্সিমাম কিন্তু মুদ্রাগুলোই হচ্ছে তোর ইউরো, কিন্তু কিছু কিছু রয়েছে যেমন সুইজারল্যান্ডের তোর ইউরো হওয়ার কথা কিন্তু সুইস ফ্রাঙ্ক হয়, কিছু কিছু এক্সেপশন রয়েছে। আচ্ছা, জার্মানির রাজধানী বার্লিন। জার্মানির রাজধানী বার্লিন, যার মুদ্রা বা কারেন্সির নাম কি? ইউরো। আচ্ছা, আর রাশিয়ার রুবেল। মস্কো হচ্ছে ক্যাপিটাল, আর হচ্ছে রাশিয়ান রুবেল হচ্ছে তার কিন্তু মুদ্রার নাম, হলো।
আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন এবং যেটি তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরটি। প্রশ্নটি হলো, ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? ফুটবলের রাজপুত্র কাকে বলা হয়? অপশন পেলে, নাকি ডেভিড বেকহ্যাম, নাকি দিয়েগো মারাদোনা, নাকি লিও মেসি? আর আমি বলছি, পেলে, ডেভিড বেকহ্যাম, নাকি দিয়েগো মারাদোনা, নাকি লিও মেসি? আমি বল দিচ্ছি, কমেন্টে কিন্তু অনেক ছেলে এই প্রশ্নটার উত্তর ভুল করবে। আচ্ছা, আর একটা কথা বলা হয়নি, গতকাল কিন্তু তার আগের যে ভিডিওটা আমি মানে পাবলিশ করেছি বা আপলোড করেছি, তো তার কিন্তু পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমাদের যদি কারো প্রয়োজন থাকে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো এবং সেখান থেকে কিন্তু পিডিএফটি কালেক্ট করে নিতে পারো। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের আজকে আলোচনা এবং প্রশ্ন কেমন ছিল সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।